রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে গোপন বন্দিশালায় জুলুম নির্যাতনের বর্ণনা ভুক্তভোগীদের মুখে আমরা অনেকই শুনেছি, কিন্তু কেমন সেই আয়নাঘর গোপন বন্দিশালা তা নিয়ে কৌতূহল ছিল এদেশের মানুষের। কিন্তু ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অভূতপূর্ব অনেক ঘটনার মতোই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে আয়নাঘরের লোমহর্ষক ছবি। দর্শক, আজকের এখন চারদিকের জন্য বিশেষ আমরা এখানে কথা বলবো সেই গোপন বন্দিশালা আয়নাঘর নেই। আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। দর্শক, আজকের এই এখন চারদিকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হুমাম ভাই, আজকের এই আয়োজনে আপনাকে পেয়ে আমরা খুশি। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই, কারণ আপনি একজন রাজনৈতিক নেতা, তার সঙ্গে আজকের অনুষ্ঠানের সঙ্গে আরেকটি পরিচয়, আপনি একজন আয়নাঘরের বন্দী। প্রথমে যে প্রশ্নটা করি, ৫ আগস্ট এই গণঅভ্যুত্থানটি হয়েছে, মানে এই যে আয়নাঘরের সঙ্গে মানুষকে পরিচিত করিয়ে দিতে এতটা সময় লাগলো, মানে এটাকে আপনার কেমন মনে হচ্ছে? আসসালামু আলাইকুম ভাই। পরিচয় করিয়ে দিতে সময় লাগেনি, আসলে আয়নাঘরের ব্যাপারে সবাই আগে থেকেই জানতো। সমস্যাটা ছিল যে বাংলাদেশের মানুষজন আওয়ামী লীগ শাসনের সময় এতটাই ভয়ে ছিল যে আয়নাঘর শব্দটা উচ্চারণ করতে তারা একটু দ্বিধা ফিল করত। এখন যেটা হয়েছে, মানুষজন এগিয়ে এসেছে, সাহস পেয়েছে, এখন এগুলো নিয়ে আমরা ওপেনলি আলাপ করতে পারছি। আপনিও জানেন যে আমার হয়তো এখানে দাঁড়িয়ে আপনার সাথে এগুলো নিয়ে আলাপ করার সুযোগ ছিল না যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল। একটু স্মৃতিতে যাই, আপনি কবে এই আয়নাঘরের বন্দী হলেন, কিভাবে হলেন, এবং সেখানে আপনার সঙ্গে কি মানে কেমন ব্যবহার করা হতো, কতটা স্মৃতি মনে আছে? সব কিছুই মনে আছে। এটা এমন একটা জিনিস ঘটেছে আমার সাথে, যে জিনিসটা ভুলে যাওয়া সম্ভব না। আজকে যে ঘটনাটা ঘটলো, এটা আবার একটা রিমাইন্ডার হিসাবে চলে আসলো আমার জন্য। সত্যি করে বলতে 7 মাস এখন শুনে হয়তো অত বেশি মনে হয় না, কারণ অনেকেই আছে যারা 8 বছর এই বন্দিশালায় ছিল। তবে আমার জন্য 7 মাস একটা পুরা লাইফ টাইম হিসাবেই আমি দেখেছি। এক একজনের এক এক ধরনের অভিজ্ঞতা হয়েছে। আমার সাথে যেই অভিজ্ঞতাটা হয়েছে ওটা আমি বাকিদের সাথে শেয়ার করেছি, সেটা অনেকজনের সাথে হয়নি। আমার সাথে যেই ধরনের খারাপ ব্যবহার তারা করেছে, যেই অত্যাচার করেছে, যেই নির্যাতন তারা করেছে, ওটা অনেকের সাথে হয়নি। অনেকে আবার আছে যাদের সাথে আমার থেকেও খারাপ ব্যবহার করেছিল। তো এক একজনের এক এক ধরনের অভিজ্ঞতা। তো ওটা আমি আমারটা বলতে পারি আপনাকে। আপনারটা একটু শুনি। আমাকে 2016 সালের অগস্ট মাসে আটক করা হয়। আমি কোর্টে যাচ্ছিলাম, আমার আম্মাকে নিয়ে আমি কোর্টে যাচ্ছিলাম। যাওয়ার পথে বংশাল থানার সামনে আমার গাড়ি ঘেরাও করা হয়, আমাকে আটক করা হয়। সারাদিন ডিবি কার্যালয়ে ছিলাম। ডিবি কার্যালয় থেকে আমাকে রাতের বেলা চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে আমাকে একটা ভাঙা মাইক্রোবাসে করে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়। তখন তো আর আমি জানতাম না যে আমি কোথায় আছি। পরবর্তীতে বুঝতে পারলাম, এখন আমরা বুঝতে পারলাম যে সে আমাকে আয়নাঘরে আটক করে রাখা হয়েছিল 7 মাস। হুমাম ভাই, আপনার কি মানে ওই যে ঘরটা, ওই ঘরের বর্ণনা, আজকে তো আমরা ছবিও দেখলাম, এক ধরনের কবরের মতো। আপনি যখন ওর ভিতরে ছিলেন, আপনার কি কখন মনে হয়েছিল যে মানে আপনি বেরোতে পারবেন? মানে আপনার মনে তখন কি কাজ করতো? দেখেন, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন ধরে আমি বলে আসছি, যে ডিসক্রাইব করে আসছি যে আমাকে কী ধরনের সেলের মধ্যে রাখা হয়েছিল। আজকে যখন সবাই মিলে গেলাম ওখানে, সবাই গিয়ে অন্তত একটা জিনিস আমি বলতে পারবো যে দেখেন, যেই ডিসক্রিপশনটা দিয়েছিলাম ওটা একদম 100% অ্যাকিউরেট ছিল। ভিতরে থাকা অবস্থায় তো মাথার মধ্যে সবসময় চলতো যে কখন বের হবো এখান থেকে, বের হয়ে কি করব। স্বপ্ন একটাই ছিল যে একদিন বের হয়ে এই বিল্ডিংটাকে ধ্বংস করে দিব। আলহামদুলিল্লাহ, ধ্বংস হয়নি বিল্ডিংটা এখনও আছে, কারণ এটা প্রমাণ হিসাবে দাঁড়িয়ে থাকবে যে আমাদের সাথে কি ঘটেছিল। যেটা আপনার মনে কাজ করেছিল যে এই আয়নাঘরটা ভেঙে দিতে চান। একটা আরেকটু ব্যক্তিগত প্রশ্ন করি, যে ওই সময় যখন আপনি ওই আয়নাঘরে গেলেন, তখন এই যে আশপাশের অন্য বন্দীদের কোনো স্মৃতি আপনার মনে আছে? আর কারা এটা পরিচালনা করতো? আপনি কোন আয়নাঘরে ছিলেন? আসলে এখন তো যেটা আমরা শুনে বুঝতে পারছি যে অনেকগুলি আয়নাঘর ছিল। এগুলা আসলে ওটা অফিসিয়াল টার্ম হচ্ছে JIC, জয়েন্ট ইন্টারোগেশন সেল। ওটার এখন নাম দিয়েছে আয়নাঘর। জানি না আমি যে বিল্ডিংয়ে ছিলাম ওটার নাম আসলে আয়নাঘর না কিনা। আপনার ভিতরে থাকা অবস্থায় কিন্তু আপনি বলতে পারবেন না যে ওখানে কয়জন আছে, কে আপনার দেখাশোনা করছে। এই জিনিসটা
এমনভাবে পরিচালনা করা হয়, মানে অন্য বন্দি কারা আছে সেটাও জানা যায় না। না এই জিনিসটা জানার সুযোগ নেই। আপনার আজকে যেই ছবিগুলি আপনারা দেখছেন, যেই হলওয়েগুলি দেখা যাচ্ছে, যেই বাথরুমগুলি দেখা যাচ্ছে, যেই রুমগুলি দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু আমাদের ওভাবে করে দেখার সুযোগ ছিল না। কারণ আমাদেরকে যখন সেল থেকে বের করা হতো বাথরুম ব্যবহার করার জন্য, যখন সেল থেকে বের করা হতো তখন কিন্তু আমাদেরকে জমটুপি পরানো হতো, ব্লাইন্ড ফোল্ড পরানো হতো, হ্যান্ডকাফ করা হতো। তো ওই সুযোগ আপনার ছিল না যে আপনার আশেপাশের সেলের মধ্যে কে আছে আপনি দেখে বুঝতে পারবেন। আমি বের হয়ে আসার পরে জানতে পারি যে মীর কাসেম সাহেবের ছেলে আরমানকেও আটক করা হয়েছে, আজমি সাহেবকেও গুম করা হয়েছে। এটা আমি বের হয়ে আসার পরে জানতে পারি। ভিতরে থাকা অবস্থায় আমি খালি এতটুকু বলতে পারতাম যে আশেপাশে অনেকজন আছে, কারা আছে সেটা জানার সুযোগ ছিল না। যারা পরিচালনা করে এই জিনিসটা বলাও আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ যারা আপনাকে খানা দিতে আসছে তারাও কিন্তু মাস্ক পরে আসতো, তাদের পরিচয়টাও গোপন করে রাখা হতো। তো যেটা আমি বারবার করে বলে এসেছি যে খুব অর্গানাইজডভাবে মেনটেন করা হতো এই আয়নাঘরগুলোকে। অনেকবার বলেছি যে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে সব ধরনের গোপন খবর বের হয়ে আসে, তবে এই আয়নাঘরের খবরগুলি কোনো সময় কিন্তু বের হয়ে আসেনি। এই জিনিসটার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই নেত্রা নিউজকে। তারাই প্রথম এই আয়নাঘরের অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছিল। জি হুমায়ুন ভাই, আরেকটা প্রশ্ন করি যে এই যে একটু বর্তমানে আসি, আজকে আপনি যখন গিয়েছেন, আমরা এই ছবিগুলো তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, আমরাও প্রচার করেছি। আমরা দেখলাম যে অনেক দেয়াল ভাঙা, কোথাও কোথাও রং করা হয়েছে। মানে এই আপনি বললেন যে আপনি চান যে এটা ভেঙে দেয়, আর কেউ কোনো আয়নাঘরের বন্দি না হোক। তার মানে এই আলামতগুলো কি মনে হয় যে আসলে এগুলো ভাঙা হবে, বা ডিপ স্টেটের যে ধারণা যেটা থেকে সবাই মুক্তি চাচ্ছে, মানে এই ব্যাপারে আপনি কি বলবেন? সত্যি করে বলি, এখানে আমার যেটা ধারণা, ইনিশিয়ালি এটা বোধহয় একটা ডিসিশন হয়েছিল যেগুলোকে ভেঙে ফেলা হোক, যেখানে যেই এভিডেন্সগুলি আছে ওগুলো যেন মুছে ফেলা হোক। তবে একটা পরবর্তীতে বোধহয় কেউ এসে ইন্টারভিন করলো। আমি আশা করছি যে এখানে সিনিয়র আর্মির স্টাফ যারা আছে তারা ইন্টারভিন করেছে যে এইগুলো ভাঙা হবে না। কারণ আপনারা যে আমি জিনিসটা কয়েকবার বলেছি যে একটা বিল্ডিং ভেঙে ফেলতে কিন্তু বেশি সময় লাগে না, রাতারাতি কিন্তু বিল্ডিং ভেঙে ফেলা যায়, সব কিছু ধ্বংস করে দেওয়া যায়। তো এই বিল্ডিংটাকেও কিন্তু ধ্বংস করে দেওয়া যেত। কেউ না কেউ তো এসে ইন্টারভিন করে এটাকে বন্ধ করেছে, এই এভিডেন্সগুলোকে স্টোর করে রেখেছে, আমরা যেন একদিন গিয়ে দেখতে পারি। আজকে যেরকম আমরা গিয়ে দেখে আসলাম। তো সত্যি করে বলতে কেউ না কেউ আছে যারা আমাদের ভিকটিমদের কথা চিন্তা করে এই জিনিসগুলোকে থামিয়ে রেখেছে। এই জন্যই হয়তো একটা পরিবর্তন। আরেকটা ব্যাপার একটু জিজ্ঞাসা করি হুমায়ুন ভাই, আপনি আজকেই মনে হয় বলেছেন যে এই যে আইএসআই এর সঙ্গে জড়িত কিনা আপনাকে এমনভাবেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মানে খালি আইএসআই না, এখানে আমাকে RAWর ব্যাপারেও জিজ্ঞেস করা হয়েছে, চাইনিজ ইন্টেলিজেন্সের ব্যাপারেও জিজ্ঞেস করা হয়েছে, CIA এর ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। এমন কোনো এজেন্সি বাকি ছিল না যেটার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হয়নি। আমি বুঝতে পারি আপনি কেন আইএসআইয়ের ব্যাপারটা বেশি করে জিজ্ঞেস করছেন, তবে বাস্তব হচ্ছে গিয়ে যে ওনাদের ধারণা ছিল যে কোনো না কোনো তথ্য যদি বের করা যায়, যে কোনো কিছুই হোক না কেন, কারণ ওনাদের কাছে আসলে কোনো রিজন ছিল না আমাকে আটক রাখার। ওই ইংরেজিতে বলা হয় না ফিশিং এক্সপেডিশন, ওই মাছ ধরতে নেমেছে, এখন বড়শি দিয়ে দেখা যাক কি ধরা যায়। হুমায়ুন ভাই, আপনার কি মনে হয় যে এই যে অপরাধ, মানবতা বিরোধী অপরাধ যেগুলো অনেক মানুষের উপর পরিচালিত হয়েছে এই রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে, বিচার কি হবে আপনার কি মনে হয়? বিচারের আগে আমি একটা জিনিস আপনার সংশোধন করে দিতে চাই। আপনি বারবার করে বলছেন যে রাষ্ট্রীয় বাহিনীর কাছে আমরা আটক ছিলাম। আমরা রাষ্ট্রীয় বাহিনীর কাছে আটক ছিলাম না, আমরা আটক ছিলাম শেখ হাসিনার বাহিনীর কাছে। রাষ্ট্রীয় বাহিনী আজকে আমাদেরকে আয়নাঘরে নিয়ে গিয়েছে, দরজা খুলে দিয়েছে, রাষ্ট্রীয় বাহিনী আমাদের পক্ষে আছে, এটা আমার বিশ্বাস। বিচারের বিষয়ে আপনাদেরকে বলতে হয় যে বিচার অনেক লম্বা চড়া একটা জিনিস। শুরু হয়েছে, আশা করি কার্যকর যেহেতু শুরু হয়েছে, একদিন না একদিন শেষ হবে। আপনাকে একটা পার্সোনাল জিনিস বলে রাখতে চাই যে আমাদের কোনো সময় ওই ধারণাও ছিল না যে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় যে বিচার শুরু হতে পারবে অথবা তদন্ত শুরু হবে। শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যেহেতু নিজে একটা দল করি, আমার একটা বিশ্বাস ছিল যে যেই সময় আমার দল একটা পজিশনে আসবে যেখানে আমরা বিচার করতে পারবো, তখন আমরা বিচারের কার্যকর শুরু করব। ধন্যবাদ জানাই ইউনূস সাহেবকে যে উনি শুরু করে দিয়েছে। আশা করি শেষ উনি যদি না করতে পারে, শেষ বিএনপি একদিন করবে। হুমায়ুন ভাই, আমরা শেষ পর্যায়ে আছি, তো
আপনি কিন্তু একদিক থেকে ভাগ্যবান যে আপনি আয়নাঘর থেকে ফেরত এসেছেন। এমনও তো অনেকে আছে যে যারা ওই ঘরে গিয়েছে তাদের লাশটা পর্যন্ত পরিবার ফেরত পায়নি। আপনাকে কি শর্তে তারা ছাড়লো? শর্ত আমাকে যেটা যেটা বলেছি আমি, যে আমাকে ছাড়ার কিছুদিন আগে লাস্ট যখন আমাকে ইন্টারোগেশনের জন্য নেওয়া হয়, তখন আমাকে বলা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা দ্বিতীয় চান্স দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী মানে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী? পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো দ্বিতীয় চান্স উনি আমাকে দিচ্ছেন। শর্ত ছিল যে আমি রাজনীতি আর করব না, আমি দেশ ছেড়ে চলে যাব। অনেক ধরনের এইসব কথা হয়েছিল। আপনাকে বলে দিতে চাই যে ওনার কিছু শর্ত আমি মেনেছিলাম। আমি দেশ ছেড়েছিলাম। আমার ডাক্তার দেখানোর জন্য আমি লন্ডনে যাই, গিয়েই কিন্তু আমি প্রথমে গিয়ে আমার নেতার সাথে দেখা করি, তারেক রহমান সাহেবের সাথে দেখা করি। ওনাকে আমি জানিয়ে দিতে চেয়েছিলাম যে আমি রাজনীতি ছাড়বো না, যেই দায়িত্ব উনি দিয়েছে আমাকে ওই দায়িত্ব আমি পূরণ করব। দেখা সাক্ষাৎ করার পরে কিন্তু আমি বাংলাদেশেই ফেরত চলে এসেছি। আমি রাজনীতির সাথে আবার একদম জড়িয়েছি। শেষ পর্যায়ে একটা কথা আপনার কাছে নেই, অনেকে কিন্তু এই আয়নাঘরকে বিশ্বাস করছে না এখনো, একটা দল, এবং এই প্রশ্ন উঠছে যে আয়নাঘর থাকবে কি থাকবে না, বা এটা অনেকে মনে করছে যে রাষ্ট্রীয় বাহিনীর এরকম একটা কিছু দরকার হয়। যদি ছোট করে উত্তর দেন, আপনি কি মনে করেন, আপনি কি চান? দেখেন, এইখানে আপনি যদি অনলাইন জরিপ করে দেখেন, এখন আওয়ামী লীগের সব ছোট বড় নেতারা এখন খালি অনলাইনেই অ্যাক্টিভিজম করছে। তো ওরা সবাই বলবে যে আয়নাঘর বলতে আর কিছু নেই। যারা বলছে যে আয়নাঘরটা রাখা উচিত অথবা ভেঙে ফেলা উচিত, আমি বলবো যে আয়নাঘর যতদিন প্রয়োজন আছে এই রেলেক হিসাবে, এভিডেন্স কালেকশন হিসাবে যদি রাখা যাক, তারপরে আয়নাঘরগুলোকে ভেঙে ফেলা হোক। বাংলাদেশে আয়নাঘর বলে কিছু যেন আর না থাকে, এটার কোনো প্রয়োজন নেই। আমরা খুব অন্ধকার একটা দিন দেখে এসেছি যেখানে আয়নাঘরের মতো জিনিস বাংলাদেশে ছিল। এই অন্ধকার দিন আর আমাদের দরকার নেই। আমরাও চাই যে সেই অন্ধকারের আর পুনরাবৃত্তি না হোক। হুমাম ভাই, আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের এখন চারদিকে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।